নিব, কিন্তু ভারত চায় ক্ষতির পুরোটাই আমাদেরকে দিতে আর সুবিধা মতো লাভটা পুরোটাই তারা নিতে। আমাদের সরকারকে আমরা যেটা বলতে চাই, ভারত তো এটা চাইবে, সে তার সুবিধা চাইবে, সে চাইবে আমরা মরিবাজি যাই করি সে বেঁচে থাকুক। ভারতের কাছে এই বিবেচনা বোধটা নাই যে আমরা যেহেতু প্রতিবেশী বন্ধু, আমরা সবাই মিলেমিশে এই অঞ্চলে থাকব, এখানে নদীর পানি আমরা ভাগ করে নেব, এখানে কৃষি ব্যবস্থা আমরা একে অপরের সহযাত্রী হব, দুঃখের সহযাত্রী হব। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো যে ভারতের সাথে যে চুক্তিটা হয়েছে এখানে আমাদের কি লাভ, এবং এই ধরনের একপক্ষীয় ভারতের লাভওয়ালা চুক্তি আমরা বাংলাদেশের মানুষ মানি কিনা। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের দেশে কোটার নামে প্রায় 60% চাকরি নির্দিষ্ট লোকদের জন্য নির্ধারণ করা হয়েছে। সাধারণ মানুষের জন্য চাকরি পাবে মাত্র 40%। সেই 40% লোকদেরও আমরা সঠিকভাবে চাকরি পাই না। ঘুষ, ছাত্রলীগের ক্যাডার, প্রশ্ন ফাঁস, নানা রকম সমস্যার কারণে আমাদের এখানে মেধাবীরা চাকরি পায় না। সুতরাং আমাদের একটা দাবি যে মেধার ভিত্তিতে চাকরি হইতে হবে, কোনো কোটা, অনৈতিক কোনো ঘুষ, প্রশ্ন ফাঁস, সরকারি দল, এই সমস্ত বিবেচনায় চাকরি বাকরি হতে পারবে না। চাকরি হইতে হবে মেধার ভিত্তিতে। এর বাইরে আপনারা জানেন যে সরকারি দলের লোকেরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে, ব্যাংকগুলো লুটপাট করতেছে, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ একর জমির মালিক হচ্ছে তারা, এমনকি হিন্দুদের জমি পর্যন্ত জোরপূর্বক কিনে তারা সেখানে মানুষের অধিকার হরণ করছে। আমাদের বক্তব্য হলো যে এই দুর্নীতি এবং এই লুটেরা যারা আছে এদেরকে ধরতে হবে, এদের বিচার করতে হবে। এর বাইরে আমরা আজকে যারা গরিব মানুষ আছে তারা দিনে আনে দিনে খায়, তাদের অনেক কষ্ট, জিনিসপত্রের অনেক দাম, প্রতিদিন পেঁয়াজের দাম, আপনার টমেটোর দাম, কাঁচামরিচের দাম, এগুলো বাড়তেছে, মানুষের কষ্টের শেষ নাই। আপনারা জানেন দেশের প্রায় 20টা জেলায় বন্যা হচ্ছে, সরকার সেদিকে কোনো নজর নাই। তারা ভোগ বিলাসে মত্ত। এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আওয়ামী লীগের লোকদের কোনো চিন্তা নাই, তারা আরামসে শুধু বাংলাদেশে বাড়ি না, তারা কেউ কেউ কানাডায় বাড়ি করতেছে, লন্ডনে বাড়ি করতেছে, দুবাইতে বাড়ি কিনতেছে, সিঙ্গাপুরে বাড়ি কিনতেছে। এই যে দেশের মধ্যে যে বৈষম্য তারা চালু করছে, আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা এই দেশটার স্বাধীনতা চেয়েছিলাম যাতে এখানে কোনো বৈষম্য না থাকে। আজকে আমরা সেই সমস্ত বিষয়ে দেশবাসীর বিভিন্ন শ্রেণী পেশার লোকদের আমরা কথা শুনবো, কিন্তু কথা বলতে হবে খুব সংক্ষেপে। যে পানির ব্যাপারে বলবেন বা ভারতের চুক্তির ব্যাপারে বলবেন, সে শুধু চুক্তির ব্যাপারে আপনার মনোভাব কি সেটা বলবেন। কেউ যদি দ্রব্যমূল্যের কথা বলেন, দ্রব্যমূল্য নিয়ে কথা বলবেন। কেউ যদি সন্ত্রাস নিয়ে কথা বলতে চান, নিরাপত্তা নিয়ে কথা বলতে চান, শুধু সেটা নিয়ে কথা বলবেন, কারণ আমরা সবার কথা শুনতে চাই। এখানে রিকশাওয়ালা ভাইরা আছেন, এখানে খেটে খাওয়া মজুররা আছেন, পথচারীরা আছেন, আপনারা আজকে স্বাধীনভাবে এখানে কথা বলবেন, আমরা আপনাদের কথা শুনব। প্রথমে এই দ্রব্যমূল্য নিয়ে আমাদের জীবনযাত্রা কেমন হচ্ছে, আপনার সংসার কিভাবে চলতেছে, এই ব্যাপারে আমরা একজন ড্রাইভারের কথা শুনতে চাই। ড্রাইভার এখানে একজন আছেন, মুজিবুর রহমান সাহেব, আসেন, আপনার 2 মিনিট আপনার কথা শুনবো। আসেন মুজিবুর রহমান মল্লিক, আসেন। আপনাকে জিজ্ঞেস করি, আপনার মাসিক বেতন কত? মাসিক বেতন কত পান? 18,000 টাকা। 18,000 টাকা পান। আপনার সংসারের সদস্য কয়জন? 4 জন। 4 জন। আপনার ঘর ভাড়া কত?
17,000 টাকা। 17,000 টাকা। তাইলে দেখেন 4 সন্তান নিয়ে ওনার বেতন 18,000 টাকা। আর আপনার পরিবারে আর কেউ আছে উপার্জন করে? আমার ওয়াইফ আছে, আপনার স্ত্রী আছে। এই যে দ্রব্যমূল্য এখন যে অবস্থা, এইটা নিয়ে আপনার মতামত কি? আপনার বক্তব্য আমরা শুনতে চাই, 2 মিনিট। এর মতামত আমি বলেন বলেন। এর মতামত প্রথমে মানে সবাই হেসে ফেলেছে যে 18,000 টাকা বেতন, 17,000 টাকা ঘর ভাড়া, এটা নিয়ে। কিন্তু কথা হলো সত্যি যে 18,000 টাকা বেতন, 17,000 টাকা ঘর ভাড়া। কিন্তু থাকি কি থাকে, ওই বাচ্চার মা সে মানে কোচিং করায়, আরবি পড়ায়, 8-10,000 টাকা যাই মাসে ইনকাম করে। ওই নিয়ে মনে করেন যে আমার সংসারে মনে করেন যে কোন রকম বাজারের করার উৎসই মানে ওইটা। সেই জন্য তারপরে এখন মনে করেন যে প্রতি ইয়াতে মানে যে দ্রব্যমূল্য বাড়তেছে, আমি হিমশিম খেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা নিয়ে আমার হচ্ছে না। তাহলে এই দ্রব্যমূল্যে লাগানো দ্রব্যমূল্য যে কবে যে মানে এটা কমবে, আমার তো মনে আমি এটা কোনো নির্দিষ্ট কোনো সময় আর আমি পাচ্ছি না। অতএব আমি জনগণের উদ্দেশ্যে মানে বলতে যে আপনারা সবাই মিলে যদি, আমরা সবাই মিলে যদি এটা যদি একটা মানে রাস্তার মধ্যে যদি একটা প্রতিবাদ, একটা যদি আন্দোলনের মধ্যে একটা যদি গড়ে তুলতে পারি, তাহলে নিশ্চয়ই মানে সরকারকে একটা মানে কানের মধ্যে একটা মানে ঢোকানো সম্ভব হবে। এছাড়া মানে আর কোনো উপায় আমি পাচ্ছি না। ঠিক আছে, সেই জন্য মানে আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে সবাই মিলে আমরা একযোগে মানে আন্দোলন, রাজপথে মানে আন্দোলন করতে হবে। এই বলে আমি সবাইকে আমি সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। এইরকম ওনার মতো যে সমস্ত ড্রাইভাররা আছেন, যারা মাসে অল্প আয়ের ভিত্তিতে সংসার চালাচ্ছেন, তাদের কষ্টটা আপনারা সবাই শুনলেন। এখন আমি একজন নারী উদ্যোক্তা আছেন, আমেনা আক্তার বা আমেনা বেগম, ওনাকে বলবো ওনার জীবনের এই যে রাষ্ট্রের যে অবস্থা, আইন শৃঙ্খলার যে অবস্থা, এই বিষয়ে আমি ওনার একটু 2 মিনিটে ওনার শুনানি আমরা নিতে চাই, ওনার শুনানি শুনতে চাই। উনি ওনার পেশার কথা বলবেন, তারপর ওনার বক্তব্য বলবেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন দর্জি, মহিলাদের কাপড় সেলাই করি। সেক্ষেত্রে আমার একটা ছোটখাটো দোকান আছে। আমার সংসারে টোটাল আমরা 4 জন, তার ভিতরে ইনকাম করি আমি একা, এবং আমার 3টি সন্তান, তার ভিতরে 2 জনই লেখাপড়া করে। এখন জিনিসপত্রের এত দাম হয়েছে যে আমি সেলাই কাজ করে সারাদিনে মজুরি পাই না 500 টাকা, কিন্তু আমার দোকান ভাড়া, ঘর ভাড়া, এই সব কিছু হিসাব করে বাজার করার মতন আর টাকা থাকে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাদের লেখাপড়া প্রায় বন্ধের দিকে চলে যাচ্ছে। কারণ কি, বাচ্চারা খাবে না আমি খাবো, নাকি দোকান ভাড়া দিব, না ঘর ভাড়া দিব? আমাদের জিনিসপত্রের দাম যেই হারে বাড়ছে, আমাদের কাজের মজুরি সেই হারে বাড়েনি। এবং দেখা যাচ্ছে যে আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, সেই হিসাবে আমি একটা জিনিস বলতেছি যে আমাদের দেশে এখন নারী উদ্যোক্তাদের নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। যে আমাদের উদ্যোক্তাদের মাথা বিক্রি করে করে বড় বড় শিল্প উদ্যোক্তা যারা আছে, শিল্পমন্ত্রী থেকে শুরু করে শিল্প উদ্যোক্তা যারা আছে, তারা আমাদের মাথা বিক্রি করে খাচ্ছে। আমাদের লাইসেন্স প্লাস আমাদের কাগজপত্র তারা নিয়ে সেটাকে তারা সরকারিভাবে দেখাচ্ছে এবং দেশের বাইরে দেখাচ্ছে যে নারী উদ্যোক্তাদের জন্য আমরা এই করছি, সেই করছি, সেই করছি। মূলত আমাদের নারী উদ্যোক্তাদের জন্য কিছুই করা হচ্ছে না। আমাদের নারী উদ্যোক্তাকে সরকারিভাবে একটা ট্রেনিং করায়, কিন্তু এটাও আমাদের যারা রিয়েল উদ্যোক্তা তারা পাচ্ছে না। পাচ্ছে তেল মাখা কিছু উদ্যোক্তারা, যারা ভালো চলছে, ভালো খাচ্ছে, ভালো পোশাক পরে মেকআপ করে ঘুরতে পারতেছে, এখন তো তারাই সেই ট্রেনিং গুলো পাচ্ছে। তা আমাদের সব জায়গায় চলতেছে দুর্নীতি। এখন আমি ছোট্ট একজন উদ্যোক্তা হিসাবে বলবো, একজন নারী হিসাবে বলবো, একজন বিধবা মা হিসাবে বলবো যে আমাদের মতন যারা মেয়েরা আছে, যে একটা সংসারে তারা একটা ইনকাম করে, তাদের দিকে তাকায় অন্তত হলেও জিনিসপত্রের দাম কমিয়ে দিন, মানুষকে খেতে দিন, মানুষকে বাঁচতে দিন, মানুষের চিকিৎসা করার অধিকার দিন।
মানুষকে তার অন্ন বস্ত্র সবকিছুর একটা অধিকার দিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই যে আমেনা বেগম, উনি একজন উদ্যোক্তা, কিন্তু ওনার সংকটের কথা উনি বললেন। তো আপনারা জানেন যে এখন ছাত্ররা আন্দোলন করছে তাদের একটা অধিকার নিয়ে, কোটা বিরোধী একটা আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন। আমরা একজন ছাত্রকে আহ্বান করব, খালিদ সাইফুল্লাহ জিহাদ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বাংলাদেশ ছাত্রপক্ষ একটা সংগঠনের প্রতিনিধি। খালিদ সাইফুল্লাহ জিহাদকে বলবো 2 মিনিটের মধ্যে ছাত্রদের তাদের অনুভূতিটা এখানে তুলে ধরার জন্য। যারা বক্তব্য রাখতে চান তারা ডায়াসের কাছে চলে আসেন, ডায়াসের কাছে চলে আসেন, সময় নষ্ট করা যাবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জিহাদ ভুঁইয়া, বাংলাদেশ ছাত্রপক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সমন্বয়ক। আমরা বর্তমানে কোটা বিরোধী একটা আন্দোলন চালাচ্ছি। সর্বোচ্চ 5% কোটাতে যাতে নামিয়ে আনা হয় এই দাবিতে। আপনারা হয়তো জেনেছেন যে বাংলাদেশের যেসব প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো আছে সেগুলোতে অলরেডি 56% কোটা বহাল আছে। তো আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি এবং আমরা ইতোমধ্যে বাংলা ব্লকের সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি এবং করছি। আর দুঃখের বিষয় হচ্ছে এই যে আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগেই পুলিশ আমাদের উপর হামলা চালায়, যার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 7-8 জন শিক্ষার্থী আহত হয় এবং 2 জন সাংবাদিকও আহত হয়। তো যেভাবে আমাদের এই দেশ অসহযোগিতা পড়ে যাচ্ছে, সেভাবে আমাদের যে ভবিষ্যৎ সেটা অন্ধকারের মুখে পড়ে যাচ্ছে। আমরা চাই যে সরকার এই দেশ এবং যে ক্ষমতাসীন মানুষজন আছে যারা আমলাতন্ত্র, শাসনতন্ত্র শাসন করতেছে, তাদের সবাই যেন আমাদের পক্ষে আসে, মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে এবং যে কোটা আছে বৈষম্যমূলক 56% কোটা, এই 56% কোটাকে কমিয়ে সর্বোচ্চ 5%-এ আনা হয় এবং এই 5%-এর ভিতরেই অনগ্রসর জাতিগোষ্ঠী এবং অন্যান্য যেসব কোটা বিবেচনায় আনা যায় সেসব কোটা যাতে বিবেচনায় আনে। ধন্যবাদ ছাত্র প্রতিনিধিকে। আপনারা জানেন আমাদের সমাজে একটা পেশা আছে, সিকিউরিটি গার্ড। আমরা যখন রাত্রে আরামে ঘুমাই, নিশ্চিন্তে থাকি, তারা আমাদের ঘর পাহারা দেয়, মার্কেট পাহারা দেয় এবং ছুটিতে যখন আমরা দেশে গ্রামে যাই তারা দায়িত্ব পালন করে। তো সেরকম একজন সিকিউরিটি গার্ড সিরাজুল ইসলাম, ওনাকে আমি বলবো যে ওনার মনের কথাগুলো 2 মিনিটের মধ্যে আমাদেরকে একটু শোনানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এভিবাডি যারা এনএ নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কেন্দ্রীয় এভিবাডি নেতৃবৃন্দ শুরু করে মহানগর থেকে শুরু করে ওয়ার্ড ইউনিট যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আসলে এনে বলার মতো এনে ভাষা নাই, বুঝছেন। এইখানে বেতন পায় 8 ঘন্টায় 7,000 টাকা ইবিএল ব্যাংকে। তো এইখানে বাজার করতে গেলে আপনার দেখা যাচ্ছে যে 1 কেজি করলা কিনতে গেলে 160 টাকা, 1 কেজি টমেটো কিনতে